আমার একটি লাইভ করার কথা ছিল, একটি গুরুত্বপূর্ণ লাইভ, কিন্তু আগাম সময় জানাইনি। কারণ জানিও খুব একটা লাভ হয় না, কেউ নোটিফিকেশন পান না। তাছাড়া আমি যে সময় লাইভ করব সেই সময় আপনারা উপস্থিত থাকতে পারবেন এমন কোনো বিষয় নেই। ওয়ালে লাইভ থেকে যাবে, আপনারা সময় মতো দেখে নেবেন। তবে এই ভ্যাকসিন সম্পর্কিত লাইভগুলো ইউটিউবে দিচ্ছি না এই মুহূর্তে, কারণ আপনারা জানেন যে স্ট্রাইক রয়েছে, যে কোনো দিন উড়িয়ে দিতে পারে। তাই কৌশল হিসেবেই এই মুহূর্তে আমি ভ্যাকসিন রিলেটেড লাইভগুলো ইউটিউবে দিচ্ছি না। আর আজকের লাইভটি তো বিস্ফোরক লাইভ, অন্যান্য বেশ কিছু লাইভের মতো, যে বিষয়ে আপনাদের দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেঁচে থাকার যে লড়াইটা বিশ্বজুড়ে শুরু হয়েছে, রাসায়নিকের বিরুদ্ধে লড়াইটা বিশ্বজুড়ে শুরু হয়েছে, সংস্কৃতির শেকড় খোঁজার লড়াইটা বিশ্বজুড়ে শুরু হয়েছে, সেই লক্ষ্যে এই লাইভটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস রাখি। আর হ্যাঁ, এই দেখুন, আজও আমার ফ্যান বন্ধ। কারণ ফ্যান বন্ধ না রাখলে লাইভে শব্দ হয়, আপনারা জানেন, আপনাদের সমস্যা হয়। কিন্তু ফ্যান বন্ধ রাখার জন্য কি আমার সমস্যা হচ্ছে? না, হচ্ছে না। কারণ আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, যখন বিষয়ের মধ্যে ডুবে থাকছি, মগ্ন থাকছে, কনসেন্ট্রেশন যখন চলে যাচ্ছে সেদিকেই, তখন এই বিষয়গুলো, ডিসকমফোর্ট বলুন বা সমস্যা, গা ঘাম, গরম লাগা, এগুলো কিন্তু থাকছে না। এটাই স্বাভাবিক, দেখবেন। এই কারণেই মোবাইলে কথা বলতে বলতে দুর্ঘটনা ঘটে কেন? ওই যে কনসেন্ট্রেশন আপনাদের অন্যদিকে চলে যায় বলে আশপাশের শব্দগুলো শুনতে পান না। তো এই একটা ব্যাপার তো আছেই, কাজ করছে। আর কি কাজ করছে? অভ্যেস। আমি বারবার আপনাদের বলেছি যে আমি কখনোই আমার শরীরটিকে এবং মনটিকে আরামের দাস হতে দিইনি। ফ্যান আছে বলেই সবসময় ফ্যান চালিয়ে থাকতে হবে, এই ধরনের দিব্যি তো আমাকে কেউ দেয়নি। তাই লাইভ করি বা না করি, অনেক সময় আমি ইচ্ছে করেই ফ্যান বন্ধ করে থাকি এবং রাতে ফ্যান ছাড়া ঘুমানোর অভ্যেসও রাখি। গরমে। তো যাই হোক, সেটা আপনাদের অনুশীলন করতে আমি বলিনি, বলার প্রশ্ন নেই। তবে এই যে গরম পড়েছে, এটা খুব স্বাভাবিক গরম। আমি আগের ভিডিওতে বলেছি ইউটিউবে, সেটা তথ্য দিয়ে বলেছি, দেখে নেবেন। আর প্রাকৃতিক যে হারে কংক্রিট জঙ্গল বেড়ে যাচ্ছে, আমরা যেভাবে ফ্ল্যাটে ফ্ল্যাটে আবদ্ধ হয়ে যাচ্ছে, তো গরমটা আমাদের লাগবে না গরু ছাগলের লাগবে বলুন তো? মানুষেরই লাগবে, তাই না? সভ্যতার সুযোগ সুবিধে নেবেন একদিকে, হ্যাঁ, এসি লাগাবেন, হ্যাঁ, সেই এসি থেকে নির্গত গরম হাওয়া চারদিকে ছড়িয়ে দেবেন, তাই আরাম নেবেন জীবনে। তো তার সাইড এফেক্ট থাকবে না? সব কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যাই হোক, গরমের অনেক ইতিবাচক দিক আছে, সে বিষয়ে না হয় ভিন্ন আলোচনা করা যাবে। তবে আপাতত একটি ইতিবাচক দিক বলে যাই, গরমে যত আপনি ঘামবেন আপনার ওয়েট লুজ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, শীতকালে ওয়েট গেইন করবেন আপনি। আপনি দেখে নেবেন শীত যখন শেষ হচ্ছে আপনার ওজন কত আছে, আর আপনার গরমকাল যখন শেষ হচ্ছে, মানে সেই সময়ে আপনার গরমের আপনার ওজনটা দেখে নেবেন কত দাঁড়ালো। কমবেই ওজন, এটা স্বাভাবিক, এটা বিজ্ঞান। আপনি যত ঘামবেন, ব্যায়াম করার দরকার পড়বে না, কিন্তু আপনাকে ঘামতে হবে। ঘামের সঙ্গে ওজন কমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তাই যারা এসি চালিয়ে ব্যায়াম করেন, ফ্যান চালিয়ে ব্যায়াম করেন, তাদের অনুরোধ করব ওসব বন্ধ করে ব্যায়াম করুন। না হলে ব্যায়ামের, শারীরিক কসরতের কোনো সুবিধে তো আপনারা পাবেনই না, বরং শরীরটিকে আরও ক্ষতিগ্রস্ত করবেন। এসি চালিয়ে ব্যায়াম করবেন না, জিম করবেন না, অনেকে করেন। যাই হোক, সভ্যতায় অভ্যস্ত হয়ে গেলে যা হয়। তো আজকের ভিডিওর বিষয়,
করোনা আহামরিতে আমরা জানি সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে এবং আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও জানিয়ে দিয়েছিল যে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, ভলান্টারি। কিন্তু ওই যে রেকমেন্ড করা হচ্ছে যে নিলে ভালো হয়, এই পর্যন্ত। কিন্তু আমাদের মিডিয়া থেকে শুরু করে, রাজনৈতিক দল থেকে শুরু করে, প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এমনভাবে প্রচার করছিল যে মনে হচ্ছিল এটা বাধ্যতামূলক, এবং ইনফর্ম কনসেন্টের কোনো বালাই ছিল না। সাইড এফেক্ট কী কী হতে পারে তার কোনো বালাই ছিল না, বলার কোনো বালাই ছিল না। তার পরিণতি এখন আমরা দেখতে পাচ্ছি, কী হারে মানুষ অসুস্থ হচ্ছেন, মাইগ্রেন থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে, স্কিন অ্যালার্জি থেকে শুরু করে কী হারে সব কিছু বেড়ে যাচ্ছে। আর ফার্মা কোম্পানির মুনাফাবাজি চলছে। আর এই সুযোগে কি হচ্ছে, আমি বহু আগেই বলেছিলাম, হিন্দু মুসলমানের কাজিয়াকে বাড়ানো হবে, তাই তো? মিলে যাচ্ছে তো, চারদিকে দেখবেন আবার নতুন করে শুরু হয়েছে বিভিন্ন রকমের কর্মকাণ্ড। এবং যে বিষয়টা মূল বিষয়, মানুষকে সচেতন করার বিষয়, সে বিষয়টা নিয়ে কারো কোনো বুদ্ধিজীবী, কোনো মেন স্ট্রিম মিডিয়ার কোনো হেলদোল নেই, কোনো হেলদোল নেই। কিছু কিছু চিকিৎসক এখন সরব হচ্ছেন, কিছু কিছু চ্যানেলে ছোট্ট করে খবর আসছে, এই পর্যন্তই। কিন্তু বিস্তারিত আলোচনা, মানুষকে সচেতন করা, সে বিষয়ে কারো হেলদোল নেই। যাই হোক, আমি মূল বিষয়ে আসছে। তো এই প্রসঙ্গে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, আমি লিখেও ছিলাম। কি প্রশ্ন করেছিলেন? যে স্যার, বাকি ভ্যাকসিনগুলো, এই যে জন্মের পর থেকে যেগুলো দেওয়া হয় শিশুদেরকে, সদ্যজাতকে, এই যেমন জন্মের পরপরই 3টি ভ্যাকসিন দেওয়া হয়, কি বিসিজি, তাই তো, এবং আর কি দেওয়া হয়, ওরাল পোলিও দেওয়া হয়। এই 3টি ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক। আমি তখন বারবার করে বলেছি যে না, হতে পারে না। যোগাযোগ তো কেটে গেছিল, ভাবলাম যে আমি একেবারেই বন্ধ করে দেব। খুব বিরক্তিকর আরম্ভ হয়েছে। হয়তো 5Gকে পুশ করবার জন্যই ওরা এখন 4Gতে এরকম বিভ্রাট শুরু করবে বলে আমার অনুমান, আগে থেকেই বলেছিলাম। তো যাই হোক, এই যে 3টে ভ্যাকসিন, সেটি কি বাধ্যতামূলক? না, কোনো দিনই হতে পারে না। কারণ আপনার স্বাস্থ্যের বিষয়ে খবর, আপনার অ্যালার্জি আছে কি না, আপনার ভ্যাকসিনের প্রয়োজন আছে কি না আদৌ, এই সমস্ত তথ্য সরকারের পক্ষে জানার প্রশ্নই আসে না। আর স্বাস্থ্যটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার নবজাতককে আপনি কোনো ভ্যাকসিন দেবেন কি না, সেটা আপনার মতামত ছাড়া কেউ দিতে পারে না। এখনো পর্যন্ত সংবিধানের এই নিয়মটি রয়েছে এবং সেটি আমরা অবশ্যই প্রয়োগ করব। হ্যাঁ, সেই তথ্য নিয়েই আপনাদের সামনে এসেছি এবং এ বিষয়ে আমার বেশ কিছু সহযোদ্ধা কাজ করে চলেছেন, তাদের নিজেদের বাঁচার জন্য, সমাজের বাঁচার জন্য। কি কাজ আসছি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছে। এই আহামরির যে আবহ, প্যান্ডেমিক আবহ বলে যেটিকে প্রচার করা হয়, তার একটি সুফল আছে। কি সুফল বলুন তো? আমরা সচেতন হয়েছি, আমরা প্রশ্ন করতে শিখেছি, আমরা মেন স্ট্রিম মিডিয়া তথা দালাল চিকিৎসকদের সমস্ত কথাকে বিনা প্রশ্নে মানার যে অভ্যেস ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমরা প্রশ্ন করতে শিখেছি, এটি একটি ইতিবাচক দিক। আর এই কারণেই শুধুমাত্র করোনা ভ্যাকসিন নয়, এর আগে যা যা ভ্যাকসিন এসেছে সে বিষয়েও আমরা অনেকেই রিসার্চ করছি, এবং আমি সে বিষয়ে বিসিজি থেকে শুরু করে, হেপাটাইটিস বি থেকে শুরু করে এবং MMR থেকে শুরু করে এ জাতীয় বহু ভ্যাকসিন বিষয়ে লাইভ করেছি, তথ্য সমৃদ্ধ লাইভ ভিডিও করেছি, আপনারা সেটা জানেন। তো অর্থাৎ মানুষের মধ্যে আগ্রহ জন্মাচ্ছে, কৌতূহল জন্মাচ্ছে যে এগুলো কি আদৌ দরকার ছিল, জরুরি ছিল, আমরা তো ভেবে দেখিনি। তো এই করোনা প্যান্ডেমিক কালে আমরা কিন্তু ভাবা শুরু করেছি এবং অনেক মানুষই
ভাবা শুরু করেছে। তো তার উদাহরণ হিসেবে বেশ কিছু সহযোদ্ধা পাঠকের নাম আমি বলতে পারি এই মুহূর্তে, যে কজনের নাম মনে পড়ছে। এই যেমন সব্যসাচী, জাহাঙ্গীর এবং সাম্প্রতিককালে অভিষেক, এরা কিন্তু এদের নবজাতকদের কোনো ভ্যাকসিন দেয়নি। হ্যাঁ, এবং তা সত্ত্বেও এদের সদ্যজাতরা কারো 6 মাস বয়স হয়েছে, কারো 8 মাস বয়স হয়েছে, কারো 1 বছর ছাড়িয়ে গেছে, এরা কিন্তু বেশ দিব্যি আছে, বহাল তবিয়তে আছে। আমি শিশুদের ছবি ফেসবুকে দিই না, যদিও ওই অভিভাবকদের কোনো রকম আপত্তি নেই। তারা বলেছেন যে স্যার, মানুষ আরও জানুক, মানুষ বিষয়টা বুঝুক, এটা যে বাধ্যতামূলক নয় সেটা জানুক, তারপর যাদের ইচ্ছে হবে তারা নেবেন, যাদের ইচ্ছে হবে না, যারা মনে করছেন তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের কাছে তথ্য যাবে, বার্তা যাবে। দুটো বিষয় থাক না কেন, তাই না? তো যেহেতু আমাদের দেশে আয়ুর্বেদ নামক একটি মেডিসিন রয়েছে, একটি উইং রয়েছে, ব্রাঞ্চ অফ মেডিসিন রয়েছে, তাতেও ছেলেমেয়েরা পড়াশোনা করে। হোমিওপ্যাথিও এখনও বিশুদ্ধ হয়নি, যদিও এরা দালাল ফার্মালবি দিনরাত বলে হোমিওপ্যাথি নাকি অবৈজ্ঞানিক, তার মধ্যে বিজ্ঞান টিজ্ঞান নেই। তাহলে এই হোমিওপ্যাথির যে ডিগ্রিগুলো আছে সেগুলো তুলে দেওয়া হোক, কলেজগুলোকে বন্ধ করে দেওয়া হোক। তো সেটা কেন করা হচ্ছে না? সুইডেনের মতো দেশগুলোতে আবার নতুন করে হোমিওপ্যাথিকে সরকারি পরিষেবার মধ্যে ঢোকানো হচ্ছে কেন? এই প্রশ্নগুলো করবেন না? করতে তো হবেই। তো যাই হোক, তাহলে হোমিওপ্যাথিতে ভ্যাকসিন কোথায় আছে? বরঞ্চ বিরুদ্ধেই তো বলা হয়েছে। আয়ুর্বেদেও বর্তমানে যে ভ্যাকসিনের আকার প্রকার আমরা দেখছি, তো এরকম ধরনের ভ্যাকসিন আয়ুর্বেদের কোথায়, কোন জায়গায় বলা আছে বলুন তো? আমাদের যে নাম বলবো না, যে সবচেয়ে বড় আয়ুর্বেদের ব্র্যান্ড এখন কয়েক হাজার কোটি ছাড়া কোনো গল্প হয় না, যিনি সিভিল সোসাইটি মুভমেন্ট দিয়ে শুরু করেছিলেন এবং তারপর সেটাকে ভাঙিয়ে শাসক দলের সঙ্গে বেশ মাখামাখি করে নিয়ে রয়েছেন, রাজত্ব করে যাচ্ছেন আয়ুর্বেদের নাম করে। তার কটি প্রোডাক্ট সত্যিকারের আয়ুর্বেদিক, যাই হোক, সে বিষয়ে আমি প্রশ্ন করছি না, আমার সে এখতিয়ারও নেই। তো কিন্তু যে বিষয়টা, যে তিনি অন্তত এই ভ্যাকসিনের বিরুদ্ধে দু একবার বলেছিলেন, বলে আবার চেপে গিয়েছিলেন। আমি দু একটা ভিডিও দেখেছি। যাই হোক, অন্তত বলেছেন, বলার চেষ্টা তো করেছেন। এই বলার চেষ্টাটা করতে হবে, কারণ অন্যান্য ব্রাঞ্চের যে চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে, হোমিওপ্যাথি বলুন, আয়ুর্বেদ বলুন, আমার অভিজ্ঞতায় আমি বেশ কয়েকজনকে জানি তারা হোমিওপ্যাথি নিয়ে পড়েছেন, কিন্তু তাদেরকে কাজ করানো হচ্ছে অ্যালোপ্যাথির, মডার্ন মেডিসিনের। ভাবুন, হ্যাঁ, কি হাস্যকর বলুন দেখি। অর্থাৎ ওরা কি চাইছে, যেহেতু কাগজে কলমে আইনসঙ্গতভাবে হোমিওপ্যাথিকে উচ্ছেদ করতে পারছে না, সে ক্ষমতাই তাদের নেই, বা আয়ুর্বেদকে উচ্ছেদ করতে পারছে না, সেই মেডিসিনগুলো রয়েছে ভারতে, অনেক মানুষই সেই মেডিসিনের সাহায্য নিচ্ছেন, তাহলে কি করছে এরা? কৌশলে হত্যা করছে। অর্থাৎ হোমিওপ্যাথি পাশ করা কোনো পড়ুয়াকে, কোনো চিকিৎসককে এমন সরকারি চাকরিতে প্রলুব্ধ করা হচ্ছে যে চাকরিটা তাকে অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনের কাজকর্মই করাবে। সেখানে সে হোমিওপ্যাথির ওষুধ দিতে পারবে না, ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী তাকে অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনকেই পাথেয় করতে হবে। ভাবুন কী রকম কৌশল। আপনি পাশ করলেন হোমিওপ্যাথি, আপনি পাশ করলেন আয়ুর্বেদিক বা অন্য কোনো চিকিৎসা বিজ্ঞান ব্রাঞ্চ অফ মেডিসিন, আপনাকে কাজ করা হচ্ছে মডার্ন মেডিসিনের চাকরি দেওয়া হচ্ছে। ভাবুন কি মহাজনদের বুদ্ধি, দেখুন কিভাবে কৌশলে এরা রিসার্চগুলোকে বন্ধ করছে। চিকিৎসকদের যে বিষয় নিয়ে পড়েছেন সেই বিষয়ে চিকিৎসা করতে বাধা দেওয়া হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে, তুলতে পারছে না যেহেতু, তাই এই পথটি গ্রহণ করা হয়েছে। তো যাই হোক, এবারে আসছি, এই যে 3টি যে ভ্যাকসিন দেওয়া হয় জন্মগ্রহণ করা মাত্র, এই বিষয়টা কি দাঁড়ালো? আসুন গল্পটা বলি। তো আমার বেশ কিছু সহযোদ্ধা পাঠক রয়েছেন, তারা তাদের
ইনফ্লুয়েন্স ব্যবহার করেছেন, করে তারা কেউ কেউ রীতিমতো বাড়িতে ধাইমার সাহায্যে নবজাতককে, হ্যাঁ ধাইমা এখনও বেঁচে আছেন আমাদের দেশের কোনো কোনো জায়গায়, যারা শিশুকে মালিশ করেন, হ্যাঁ আয়ুর্বেদিক মালিশ যাকে বলা হয়, হ্যাঁ আছে, সেসব তথ্য পরে আমি দেব। সেইভাবে নবজাতককে লালন পালন করছেন এবং সুস্থ আছেন, ভ্যাকসিনের গল্প নেই। আবার কেউ কেউ একেবারেই নর্মাল ডেলিভারির দিকে গেছেন, কেউ কেউ সিজারিয়ান করেছেন, করার পরেও এই পদ্ধতি মেনটেন করে চলেছেন, অর্থাৎ ভ্যাকসিন গ্রহণ করছেন না, শিশুদেরকে দেন। তো যাই হোক, আমি আজকে একজনের গল্প বলবো, তার নাম অভিষেক। রীতিমতো ভদ্রলোক বলতে যা বোঝায়, সুদর্শন, সরকারি চাকরি করে, ঘটনাচক্রে আমার পাঠক এবং সহযোদ্ধা। সেই বিষয়গুলো স্টাডি করছিল বেশ কিছুদিন ধরে, আমার লেখাপত্র পড়ে, ভিডিও দেখে, এবং তার সন্তান মা যখন তার মানে স্ত্রী, অবশ্যই তার স্ত্রী যখন গর্ভবতী হলো, অর্থাৎ মা হতে চলেছে, তখন সে সিদ্ধান্ত নিল যে মানে শরীরে একটিও গুঁজবে না, মানে নবজাতকের শরীরে একটিও গুঁজতে দেবে না সে। তো এই বিষয়ে সে স্থানীয় একটি নার্সিং হোমের সঙ্গে কথাবার্তাও বলেছিল, কিন্তু সেই চিকিৎসক, সংশ্লিষ্ট চিকিৎসক যিনি এই বিষয়টা রয়েছেন, দেখভাল করবেন প্রসূতিকে, তো তিনি পরিষ্কার বলে দিলেন যে 3টে তো নিতেই হবে, ওটা বাধ্যতামূলক। তখন সে আমার সঙ্গে যোগাযোগ করে। তখন আমি বলি যে না, এটা হ্যাঁ, বইমেলাতেও সে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তখন বলেছিলাম যে না, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, হতে পারে না, এগুলো কৌশলে বলা হয়, চাপিয়ে দেওয়া হয়। এটা মহাজনী শক্তি হাইজ্যাক করে নিয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে। তো যাই হোক, সে কিন্তু রীতিমতো ঢাল তরোয়াল নিয়েই যুদ্ধে নামে। সে প্রথমে চিকিৎসককে বলে, চিকিৎসক বলে না না, এই 3টেই বাধ্যতামূলক। তো যাই হোক, তারপরে সে ইতিমধ্যে একটি RTI করে, রাইট টু ইনফরমেশন। আমি তাকে বলেও দিই যে ডাক্তার যদি সেরকম কিছু বলে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে। তো RTI করে অভিষেক, হ্যাঁ RTI করে, এবং RTI এর উত্তরে যা বলা হয়েছে আপনারা চমকে যাবেন। এবং আমি এই RTI এর কপি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমি আপনাদের দিতে পারি, কারণ এটি PDF ফাইল, ফেসবুক লাইভের শেষে দেওয়া যাবে না। তো যারা হোয়াটসঅ্যাপে নিতে চাইবেন আমার সঙ্গে, আমার নাম্বার তো ওয়ালে দেওয়াই আছে, 2টি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আগ্রহ থাকলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি সেই RTI এর কপি, তথ্য আপনাদের কাছে থাকা ভালো, কারণ অনেকেই যখন তখন চ্যালেঞ্জ করে দেয়, বিশেষ করে বলবে হয়তো সুপ্রিম কোর্ট বলেছে COVID-19 ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, বা দিল্লি হাইকোর্ট বলেছে MMR বাধ্যতামূলক নয়, অমুক তমুক। কই, এসব নিয়ে তো বলেনি। বেবিদেরকে মানে সদ্যজাতদেরকে দেওয়া হচ্ছে, সেসব নিয়ে তো সুপ্রিম কোর্ট কিছু বলেনি। হ্যাঁ, এইরকম তারা গল্পটা জুড়ে দিতে পারে, তো তাদের মুখের ওপর ছুঁড়ে মারবেন এই RTI। আসুন একটু পড়ে নিই আপনাদের সামনে RTI কি বলা হয়েছে। অনলাইন RTI রিকোয়েস্ট ফর্ম ডিটেইল, এখানে বলা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কাছে যা জানতে চাওয়া হয়েছিল, এবং সেখানে ডিটেল অফ RTI যে আবেদনকারী, এখানে অভিষেক তার স্ত্রীর নাম ব্যবহার করেছে, বিধিকা দাস মজুমদার, ফিমেল, তার ঠিকানা দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি, এসব ইনফরমেশন দেওয়া আছে। এবং সেক্ষেত্রে প্রশ্ন করা কি ছিল, কি ইনফরমেশন চেয়েছিল অভিষেক? Are these 3 vaccines, BCG, hepatitis B1, and oral polio vaccine, mandatory for a newborn baby in India? এই প্রশ্ন অভিষেক করেছিল। আর কি 2 নম্বর প্রশ্ন করেছিল, if any government private hospital in India vaccinate a newborn baby without his or her parents' consent, অর্থাৎ আমাদের দেশে কোনো নার্সিংহোম বা হাসপাতাল বাবা মার অনুমতি ছাড়া কি
ভ্যাকসিন দিতে পারে শিশুকে, সদ্যজাতকে, এই 3টি ভ্যাকসিন যেটা ডাক্তারবাবু বলেছিলেন এটা ম্যান্ডেটরি? উত্তরে এবার আসি, উত্তর কি বলেছে দেখুন। উত্তরে কি বলা হয়েছে? আরটিআই এর উত্তরে বলা হয়েছে, ভালো করে শুনুন, আমি এটা আপনাদের দিয়ে দেবো যারা চাইছেন। সাবজেক্ট, ইনফরমেশন শর্ট আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 রেগুলেশন। কি বলা হচ্ছে? ম্যাডাম, প্লিজ রেফার টু ইউর অনলাইন আরটিআই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি, যাই হোক বলা হয়েছে। In this regard, it is informed that vaccination is voluntary. Vaccination is voluntary. However, it is social responsibility of every citizen to get vaccinated against the vaccine preventable diseases. কিছু বুঝলেন? হ্যাঁ, এই রেকমেন্ডেশন, হাইলি রেকমেন্ডেড, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই সব বলা হচ্ছে, কিন্তু ভলান্টারি এটা আমি বহুকাল মানে প্যান্ডেমিকের সময় থেকে বলে আসছে। কিন্তু এই আরটিআইটা অত্যন্ত জরুরি ছিল। যারা আপনারা তো সবসময় এই ধরনের ভোকালি ফাইট করতে পারেন না, সবসময় সম্ভবও নয়, কারণ বিভিন্ন দপ্তরে আপনারা রয়েছেন, তাই আপনাদের জন্য এই কাগজটি খুব জরুরি। বিশেষ করে যারা এইভাবে সন্তানকে আগামীতে লালন পালন করতে চাইছেন। আমি বারবার বলছি, যারা মনে করছেন যে না এসব জরুরি ভ্যাকসিন, তারা অবশ্যই নিয়ে নেবেন। কিন্তু যারা মনে করছেন যে না আমি আয়ুর্বেদে বিশ্বাস করি, হোমিওপ্যাথিতে বিশ্বাস করি, সর্বোপরি আমি প্রাকৃতিকভাবে জীবন যাপনে বিশ্বাস করি, আমার সদ্যজাতের শরীরে কোনো রাসায়নিক প্রবেশ করাবো না, মার্কারি পারদ প্রবেশ করাবো না, বোভাইন ফিটাল সেরাম প্রবেশ করাবো না, বা আরো অনেক অনেক কিছু, সেটা তো আপনারা জানেন। উপাদান কি কি ভ্যাকসিনের, অমৃতস্ব পত্রা 2য় খণ্ডে বিস্তারিত বলা আছে ভ্যাকসিনে কি কি ব্যবহার করা হয়। তাহলে কেন চিকিৎসকরা বলেন যেটা বাধ্যতামূলক, অথচ তারা কি জানেন না এটা বাধ্যতামূলক নয়? সদ্যজাতকে যে 3টি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তবু তারা কেন বলেন? তাদের কি স্বার্থ আছে? স্বার্থ অবশ্যই আছে। প্রথমত মেডিকেল লাইসেন্স। হ্যাঁ, মেডিকেল লাইসেন্স ইজ ইম্পর্টেন্ট, কিছু মনে করবেন না। তাদেরকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের গাইডলাইন মেনে চলতে হয়। সর্বোপরি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কি সভারেইন বডি আমাদের দেশে? না। কার অধীনে কাজ করে? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডিরেক্টিভ পাঠায়, আইএমএ সেটা ফলো করতে হয়, উপায় নেই, করতে হবে, স্বাভাবিক, কারণ আন্তর্জাতিক সংস্থা। আবার হুকে কে পরিচালনা করে? ফার্মা লবি। সে তথ্য তো আছেই, অমৃতস্বপত্র 2য় খণ্ডে দেখে নেবেন কি করে সোয়াইন ফ্লু ভ্যাকসিনকে প্রমোট করেছিল হু, সেটা কিভাবে উলগ্যান ওডার্ড বিশিষ্ট চিকিৎসক ফাঁস করে দিয়েছিলেন সোয়াইন ফ্লু ভ্যাকসিনের কেলেঙ্কারি, ফার্মা লবি কিভাবে হুকে প্রেসারাইজ করেছিল। আর ফার্মা লবিতে কারা ইনভেস্ট করে? মহাজনরা ইনভেস্ট করে, মহাজনী শক্তিরা ইনভেস্ট করে, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ইনভেস্ট করে, এবং তাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ক্ষেত্র 2টি। এখন আস্তে আস্তে সেটা বাড়ছে। কি কি? অস্ত্র, আর্মস ডিলিং, এক অত্যন্ত লাভজনক ব্যবসা। প্রচুর মানুষ মরে, ধ্বংস হয়, আবার ওরাই গড়ে। আর্মস ডিলিং, ওই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনো চলছে, তাই নয় কি? বহু আগেই বলেছিলাম, গট আপ খেলা। আচ্ছা, তারপরে অস্ত্র বিক্রি হু হু করে বেড়ে গেছে ইউরোপে, সমগ্র ইউরোপ এশিয়াতে। আর কি? ফার্মাতে ভালো লাভ, কারণ মানুষের জীবনটা সবচেয়ে বড় মূল্য, অমূল্য নিজের কাছে, তো শুধু নিজের কাছে তো হয়, প্রিয়জনের কাছেও অমূল্য। আর এই কারণেই এটাকে ওরা আখের মুনাফাবাজির একটা বড় ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছে, আর তাই ওরা এটাকে কাজে লাগায়। দিস ইজ দ্য স্টার্ক রিয়ালিটি, স্টার্ক রিয়ালিটি। তো এটা খুব স্বাভাবিক শ্রীমন্ত মান্ডি। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফুড ইজ মেডিসিন। ফুড ইজ মেডিসিন, সেটা বহু আগেই বর্তমানকালে যার ফার্মালবি, যার নামে শপথ নেওয়ায় ডাক্তারদের, হিপোক্রেটাস, তিনি বহু আগেই বলে গিয়েছিলেন, বি লেট ফুড বি ইওর মেডিসিন। আমি এই বিখ্যাত প্রাণ পুরুষ কে নিয়ে
মডার্ন মেডিসিনের ফাদার যাকে বলা হয়, তার নামটা তারা এখনো অস্বীকার করতে পারে না, অথচ তার থেকে বহু দূরে তারা সরে গেছে। ঠিক যেমন করে রবি ঠাকুরের নামে বিশ্বভারতী, সেখানে কতটা রবি ঠাকুর থাকেন? তো বিবেকানন্দের নাম করে আরও একটি সংস্থা আছে, সেখানে বিবেকানন্দ কতটা আছেন? এই প্রশ্নগুলো করতেই পারেন, এবং উত্তরও আপনাদের হাতের মুঠোয় আছে, জানেন আপনারা, সবই বোঝেন। তো যাই হোক, তাহলে দরকার পড়ে না, ওষুধ খাওয়ার দরকার আলাদা করে পড়ে না। আপনার খাদ্যের মধ্যেই তো আপনার ওষুধ। কোন ফলটি খাবেন, কখন কখন ডাবের জলটা খাবেন, কখন পেঁপের রসটা খাবেন, পেঁপে পাতার রসটা খাবেন, কখন কালমেঘ খাবেন, কখন বাসক পাতার রস খাবেন, কখন থানকুনি খাবেন, তাই তো? তো এগুলো তো আমাদের তো জানার কথা। প্রকৃতি আমাদেরকে সাজিয়ে রেখেছে। আর হ্যাঁ, তাই বলে কি মৃত্যু থাকবে না? প্রকৃতি তো আমাদের অমর করেনি, কোনো প্রাণীকেই কি অমর করেনি। তো আপনি অমর হওয়ার জন্য ওষুধ খাবেন না, সুস্থ থাকার জন্য ওষুধ খান। অমরত্বের পেছনে ধাওয়া করলে কিন্তু পরিণতি খুব একটা ভালো হয় না। সেটা তো দেখতেই পাচ্ছেন। যত বেশি অমর হতে চাইবেন, এই যে করোনা আসার পরে মানুষ অমর হতে চাইল, মানে এতটাই ভয় পেল, সে যা যা গুঁজলো শরীরে, এখন তাকে ত্রাহি ত্রাহি রবসাদ করতে হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে যেমন শুকনো পাতাকে ঝড় ফেলে দেয়, সব পাতা কি পড়ে না, শুকনো পাতা পড়ে যায়। ওয়েস্ট উইন্ড পড়ে দেখবেন, মহিতলাল মজুমদারের কালবৈশাখী পড়ে দেখবেন, একই তো বার্তা। অর্থাৎ আমাদের মধ্যে যারা জন্মগতভাবে খুব দুর্বল ইমিউনিটির, অর্থাৎ থাকে কেউ কেউ, সবাই নয়, উইক যাকে বলা হয়, উইকেন্ড ইমিউনিটি, যাদের অনাক্রম্যতা কম, তারা তো চলে যাবেনি, যেতেই হয়। সেটা শৈশবেই দেখবেন অনেক শিশু, বেশ কিছু, সবাই নয়, কিছু কিছু শিশু মারা যায়। আমরাও পরবর্তীকালে অনেকেই পূর্ণবয়স্ক হওয়ার আগেও কেউ কেউ মারা যায়। কেন? কারণ অবশ্যই তার লাইফস্টাইলের বিষয় থাকতে পারে, তার শরীরে অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু সবার ইমিউন সিস্টেম সমান নয়, দুর্বলতা থাকে কারো কারো। সেটা বাবা মার জীবনযাপনের ওপর নির্ভর করে, বিশেষ করে মায়ের জীবনযাপনের ওপর তো বেশি করে নির্ভর করে, বাবার ক্ষেত্রেও নির্ভর করে। এই যেমন ধরুন, এখন অনেক নারী ধূমপান করছেন স্বাধীনতার নাম করে, ভেবে যে পুরুষ করে আমিও করব। ওই যে বারবার বলেছি, নারী স্বাধীনতা মানে পুরুষের সমকক্ষ হয়ে ওঠা নয়। নারীর শক্তি, সম্ভাবনা, প্রভাব অনেক বেশি সভ্যতায়। নারীকে সেটা খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। তো সে কী করছে? মদ্যপান করছে, ধূমপান করছে। আর এটা যে সরাসরিভাবে সন্তানের উপরে, গর্ভজাত শিশুর উপরে পড়ে, সেটা বোঝার জন্য কি বিশেষজ্ঞ হতে হয় না রকেট সায়েন্টিস্ট হতে হয়? তাই না? সেই তো সন্তানটিকে জন্ম দিচ্ছে তার গর্ভে, তো তার প্রভাব পড়বে না? পড়বে। সুতরাং আধুনিক জীবনযাপনের জেরে যেসব নারী, মানে আধুনিক জীবন, মানে তথাকথিত আধুনিক জীবনযাপন অনুসরণ করে যেসব নারী মা হচ্ছেন, তারা কিন্তু দুর্বল সন্তানের জন্ম দিচ্ছেন। এটা স্বাভাবিক বুদ্ধিতেই বোঝা যায়। আর এই সব সন্তান জন্ম থেকেই রুগ্ন হয়ে জন্মাচ্ছে, অনেক রোগ নিয়ে জন্মাচ্ছে, আর এটা ফার্মা কোম্পানির মুনাফাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আর তাই ওরা যে উইমেন্স লিবারেশনের গল্পটা দিচ্ছে, প্রমোট করছে, নারী মুক্তিকে প্রমোট করছে, সেটাও প্রকারান্তরে ওদের ফার্মা ব্যবসাকেই হরিয়ালি ফলাচ্ছে। ব্যাপারটা সব কিছুর খেয়াল করে দেখবেন, 2-2 4 হয়ে যাবে। তো যাই হোক, খাদ্য নির্বাচন করুন। এই যে গরমে আপনারা কি খাচ্ছেন দেখুন, ডাবের জল খান, বেশি করে আখের রস খান, ফল খান, নিরামিষ খান, সর্বোপরি আমিষ কম খান। এই সময়টা দেখবেন সহজেই গরমকে জয় করে ফেলছে। এই যে আমি ফ্যান ছাড়া বসে আছি, নাকি গরম নেই আমার ঘরে এসি নেই, এটা আপনারা জানেন, বহু আগেই বলেছে। হ্যাঁ, একটু ঘামছি, এটা তো আমার শরীরের পক্ষে ভালো, কিন্তু কখনো কি মনে হচ্ছে আমি খুব হাঁসফাঁস করছি, কষ্ট হচ্ছে, আমি টলারেট করতে পারছি না? তাহলে কেন আমি লাইভটা করতে আসবো? আমি তো দিব্যি ফ্যান চালিয়ে হাওয়া খেতে খেতে বই পড়তে পারতাম, কিন্তু
আমার কর্তব্য আমি করছি, ইটস মাই রেসপন্সিবিলিটি। আর তাই কোনো কোনো পেশার মানুষের কাছেও আমার আবেদন, আপনারাও ভাবুন, একটু গরম, একটু ডিসকমফর্ট সহ্য করে কর্তব্য করুন। কথায় কথায় ছুটি ছুটি বলবেন না, একেবারে ছুটি করে দেবে। একেবারে ছুটি করে দেবে। তো প্রশ্ন হচ্ছে যে আমি, আমার মতো মানুষ, আমরা তো আর সরকার থেকে 50,000, 60,000, 70,000 টাকা মাইনে পাই না, পাই কি? তাহলে আমি আমার দায়িত্ববোধের আহ্বানে, কর্তব্যের আহ্বানে যদি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাইভ করি আমি কখনো কখনো ফেসবুকে করি, যাই হোক, কিন্তু আপনারা নিতে পারেন না বলে কমিয়ে দিই, ফ্যান ছাড়া করি, গরমকালেই করি। তো সেক্ষেত্রে কেন আপনারা পারবেন না? সকালে স্কুল করার কথা বলুন, মর্নিং স্কুল করার কথা বলুন, স্কুলটাকে বাঁচিয়ে রাখুন, সরকারি ব্যবস্থাকে বাঁচিয়ে রাখুন। বহু আগেই বলেছে, নইলে কিন্তু আপনারাই আগামীর নিয়োগগুলোকে বন্ধ করে দেবেন। কারণ স্কুল যদি না হয়, অর্ধেক দিন যদি স্কুলই বন্ধ থাকে, তাহলে সরকার কি করে, কেন নিয়োগ করবে? আপনাদের উপর অনেক কিছু নির্ভর করছে। আমি বারবার করে অনুরোধ করছি, সবাই নন, সবাই নন, অনেকেই ব্যতিক্রমী মানুষ আছেন যাদেরকে আমি শ্রদ্ধা করি, তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেকে সিঙ্ক করুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। নইলে কিন্তু এটাকে ওই ক্লাইমেট লকডাউনের নাম করে, ওই যে শুরু হয়ে গেছে, আমি বহু আগেই বলেছিলাম, করে জীবিকা, পেশা, প্রতিষ্ঠান ওরা সব বন্ধ করে দেবে। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি। এই যে ভ্যাকসিনগুলো, যেটা বলা হচ্ছে বাধ্যতামূলক, অথচ বাধ্যতামূলক নয়, যেটা আরটিআই জানা গেল, তাহলে কেন এতদিন বলা হয় না? চিকিৎসকরা কেন বলেন না ভলেন্টারি? যদি কেউ বলে থাকেন মার্জনা করবেন, আমার জানা নেই, বা কেউ প্রশ্নও তো করেনি। এটাও তো ঠিক যে কোনো মানুষ এই বিষয়ে তো প্রশ্ন করেনি, তারা ভেবেই নিয়েছেন যে ভ্যাকসিন মানেই পরিত্রাতা, ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট নেই, সব কিছুই খুব ভালো, দারুণ, দুর্দান্ত, মানে সন্তান স্বাস্থ্যবান হবে, স্বাস্থ্যবতী হবে, এমনটাই জেনে নিয়েছেন। তো কিন্তু এই তথ্যগুলো সাম্প্রতিককালে আপনারা জানছেন আমার মতো কিছু মানুষের, মানে যাদের বলবো অভদ্র মানুষের, অসভ্য মানুষের ভিডিও বা লেখালেখি পড়ে, তাই তো? আসুন দেখে নিই বিসিজি, এক এক করে বলি। যদিও আপনারা যদি চান, বিসিজি ভ্যাকসিনের ওপর আমার একটি ভিন্ন ভিডিওই ছিল, যেটি প্রথম ইউটিউব চ্যানেলে ছিল, চ্যানেলটি উড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়েছিল, আবার স্ট্রাইক মেরেছে, হ্যাঁ, উড়িয়ে দিয়েছে। তো আমি ভিডিওটি রেখেছি, খুঁজে দেখতে হবে। ফেসবুকে ও টেলিগ্রামে আছে ভিডিওটি, ফেসবুকে একাধিকবার দিয়েছি, দরকার হলে আরও একবার দেব আপনাদের আগ্রহ থাকলে। এই বিসিজি অর্থাৎ যক্ষ্মার ভ্যাকসিন, কি মারাত্মক তার পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা দেখে নেবেন, শুনে নেবেন। এখানে অত আলোচনা, 3খানা ভ্যাকসিনের আলোচনা করতে গেলে অত সময় দেওয়া যাবে না। সংক্ষেপে বলি, আপনারা নিজেকে প্রশ্ন করুন, বিসিজি যক্ষ্মার ভ্যাকসিন সদ্যজাতকে দেওয়া হয় কি জন্য? যাতে করে তার টিবি না হয়, যক্ষ্মা না হয়। তাহলে তো ভারতবর্ষ থেকে যতদিন ধরে এটা দেওয়া হচ্ছে, দীর্ঘদিন, কয়েক দশক হয়ে গেছে দেওয়া হচ্ছে, তাহলে তো টিবি রোগ থাকারই কথা ছিল না। তাহলে কি করে আমাদের দেশে প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 মানুষ যক্ষ্মাতেই মারা যাচ্ছে? এবং যক্ষ্মা এখন পৃথিবীর সবচেয়ে বেশি হুয়ের মতেই দ্য লার্জেস্ট কিলার। করোনা ধারের কাছে নেই। সবচেয়ে বেশি ঘাতক হলো টিউবারকুলোসিস, হুয়ের তথ্য তাই বলছে, চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারি। তাহলে কেন হচ্ছে বলুন তো? আগে আমরা জানতাম যক্ষ্মা হয় কাদের? যারা ভালো করে খেতে পায় না, খুব গরিব মানুষ, দরিদ্র মানুষ। আমরা জানি সুকান্তের হয়েছিল যক্ষ্মা, তখন কি বিসিজি দেওয়া হতো? হতো না। আচ্ছা, আরও একজন আছেন, একজন কবির কথা বলি, যিনি পিবি শেলি নয়, জন কিটস। পিবি শেলির সঙ্গে জন কিটসের চিঠি বিনিময় হয়েছিল, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তো জন কিটসেরও টিউবারকুলোসিস হয়েছিল,
তিনিও দরিদ্র ঘরে ছিলেন। অর্থাৎ ঠিকঠাক পুষ্টি না পেলে আমাদের শরীরে, এই যেমন আমাদের 50% ভারতীয় শরীরেই টিবি ব্যাকটেরিয়া রয়েছে। তো আমরা কি সবাই টিবি রোগী হয়ে গেছি? হইনি। কেন হইনি? আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং আছে, আমরা ফাইট করছি। তাই ওই যে বললাম না, শক্তের ভক্ত নরমের জাম, এই প্যাথোজেনগুলো ঠিক তাই, ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ঠিক তাই। আপনার ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায়, ওরা আপনার শরীরকে জানান দিয়ে দেবে, এই যে সুযোগ নিয়ে নিল, আয় পাঙ্গা। কিন্তু আপনি যদি ওই যে শক্তিশালী বাড়িওয়ালার মতো, বাড়িওয়ালার চাইতে ভাড়াটিয়া যদি শক্তিশালী হয়ে যায়, তখন কি হয়? ব্যাপারটা কি হয়, বাড়িওয়ালাকেই বাড়ি ছাড়া হতে হয়। তো ব্যাপারটা ওই রকম। তো এবার কি হয়, আপনি যখনই পুষ্টিকর খাবার খাবেন না, খেতে পাবেন না দিনের পর দিন, একদিন দুদিন নয়, একদিন দুদিনের ব্যাপার নয়, ডেজ আফটার ডে, দিনের পর দিন যদি আপনি অপুষ্টির রোগ জনিত সমস্যায় ভুগতে থাকেন, তাহলে এই যক্ষা রোগটি অপরচুনিস্ট ইনফেকশন হিসেবে আপনাকে আক্রমণ করবে। কারণ আপনার শরীরেই তো রয়েছে সে, বা পরিবেশেই তো রয়েছে সে। তাহলে আপনি যক্ষা রোগী হয়ে যাবেন। তার ফলে এরকম আমরা যক্ষার ঘটনা দেখতাম। কাদের মধ্যে দেখতাম? গরিব মানুষের মধ্যে দেখতাম। কিন্তু এখন তো তা নয়। আমি কিছুদিন আগেই আমার এক বলবো কি সহকর্মী, আমি যখন RIC-তে পড়াতাম, RIC-তে তো আমি পড়িয়েছি বছর দেড়েক, বছরখানে। আমি তো কোনো চাকরি টাকরি করতে পারি না, তো যাই হোক। তো তখন অনেকের সঙ্গে আলাপ ছিল সহকর্মী হিসেবে। আমি যার কথা বলছি তিনি ম্যাথের শিক্ষক। তো তারও যক্ষা ধরা পড়লো। ভাবুন, তো অপুষ্টি ভোগা লোক নয়, ভালো মন্দ খায়। তো এরকম বেশ কিছু মানুষ, বুঝতেই তো পাচ্ছেন, প্রতিদিন গড়ে এরকম 1500-র কাছাকাছি মানুষ মারা যাচ্ছে BCG দেওয়ার পরেও। তাহলে কেন মারা যাচ্ছে প্রশ্ন করবেন না? তাহলে কাজ করছে, বরং বেড়ে গেছে। শুধু তাই নয়, আরও একটি মারাত্মক যক্ষার ফর্ম, স্ট্রেইন আমরা পাচ্ছি, যাকে বলা হয় MDR-TB, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। অর্থাৎ ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না, সেকেন্ড লাইন ঝুলে আছে কোনো মতে, ভাবতে পারেন। এবং এই টিবি যে হারে ছড়াচ্ছে, মানে যে যতটা মারাত্মক, বলা হচ্ছে আগামীতে এই টিবিতেই অনেক মানুষ মারা যাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এই যে সদ্যজাতদের এই ভ্যাকসিনগুলো দিচ্ছেন, এই আশা করেই দিচ্ছেন যে তার টিবি হবে না, তাই তো? কিন্তু সেটা কি এনশিওর করছে না। এরা কি বলবে 70% এফিকাসি, 60% এফিকাসি, 80% এফিকাসি। এই পার্সেন্টেজের খেলায় আপনাকে খেলিয়ে একেবারে ঘোল করে ছেড়ে দেবে। অর্থাৎ ভ্যাকসিন দিতেও হবে, আবার অসুখও হতে পারে। তাহলে কেন নেব? কেন? ওই আর কি, চান্সটা নাকি কমে যায়। কিন্তু চান্স যদি কমে যায়, তাহলে এত বাড়ছে কেন? আর ইউরোপ আমেরিকাতে BCG ব্যাপারে অভিভাবকদের কি স্ট্যান্ড, বলেছি সেই ভিডিওতে, দেখে নেবেন। তারা কেন BCGর ব্যাপারে এত অনীহা দেখায়। এবং অনেক কর্তৃপক্ষ সেখানে, বিভিন্ন স্টেট সেখানে BCG অ্যাডমিনিস্ট্রেট করাই বন্ধ করে দিয়েছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে চালানো হচ্ছে বেশি করে। কেন প্রশ্ন করবেন না? ইউ হ্যাভ রাইট টু আস্ক কোশ্চেন। তাহলে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড শব্দটা শুনেছেন তো, বা ভ্যাকসিন ডেরাইভড, এই ব্যাপারগুলো নিয়ে একটু স্টাডি করুন, প্রশ্ন করুন। কি ভ্যাকসিন ডেরাইভড টিউবারকুলোসিস, ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড টিউবারকুলোসিস, অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার পরে যে ফলে যে যক্ষা হচ্ছে। ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড পোলিও, যেটা ভ্যাকসিন দেওয়ার পরে পোলিও হচ্ছে, মানে ভ্যাকসিনের সঙ্গে জড়িত। ভাবতে পারেন? হ্যাঁ, দেখে নেবেন, সার্চ করে নেবেন, আমি লিঙ্কও দিয়ে দিতে পারি যারা চাইবেন। VDP, ভ্যাকসিন ডেরাইভড পোলিও, বা VAP, ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড পোলিও বাড়ছে। আমারই পরিচিত একজন আছে, বইমেলায় দেখা করতে, সেও ভ্যাকসিন নিয়েছিল, নেওয়ার পরেও পোলিও হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে পোলিও রোগটা মানে
চলে গেল কেন, হারিয়ে গেল কেন? আগে তো অনেক হতো, আগে তো অনেক হতো, ঠিকই তো, আগে তো হতো, এখন তো দেখা যায় না প্রায় বললেই চলে। পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে এক এক করে অনেক দেশকে। উত্তরটা বলবো, চমকে যাবে। সাম্প্রতিক গবেষণা বলছে, হোমিওপ্যাথি চিকিৎসকরাও শুনুন, সব চিকিৎসকরাই শুনুন, আমি কিন্তু গবেষণার কথা বলছি, স্টাডির কথা বলছি, বা পর্যবেক্ষণের কথা বলছি, বা আমার নিজস্ব বিশ্লেষণের কথা বলছি। আমি বলছি না যে আপনি এটাকে গ্রহণ করুন, কিন্তু একটা অল্টারনেটিভ থিঙ্কিং তো বটেই। এই যে কলেরা আগে এত হতো, এখন তো হয় না। কলেরা ভ্যাকসিন নেওয়ার ফলে হয়েছে। কলেরা ভ্যাকসিন কজন নিয়েছে? কলেরায় আগে যেমন রাশি রাশি মানুষ মারা যেত, অনেক মানুষ তো মারা যেত, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। তা এখন কলেরায় তো গ্রামকে গ্রাম উজাড় হয় না। কী জন্য? ভ্যাকসিন নেওয়ার জন্য না। উত্তরটা বলে দিই, পোলিওর উত্তরটা এখানেও পেয়ে যাবেন কম বেশি। পোলিও ছড়ানোর একটা মূল কারণ, অন্যতম কারণ হচ্ছে ফেসিস দিয়ে, অর্থাৎ বিষ্ঠা দিয়ে ছড়ায়। আগে গ্রামে গঞ্জে মানুষ দেখবেন পথে ঘাটে মাঠে পায়খানা করত, পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল না সেভাবে। অথচ আমাদের, এটা আবার ভাববেন না যে মহাজনরা আমাদের পয়ঃপ্রণালী ব্যবস্থা করে দিয়ে গেছে, আমরা অসভ্য ছিলাম তাই এই যে স্যানিটেশন, পথে ঘাটে না পায়খানা না করা, এগুলো মহাজন প্রভুরা, সাদা চামড়ার প্রভুরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, বা অমুক ভেঞ্চার ক্যাপিটালিস্টরা আমাদের সভ্য বানিয়ে গেছে। না না, মহেঞ্জোদারো হরপ্পা দেখে নেবেন পয়ঃপ্রণালী সিস্টেম কি ছিল, সিন্ধু সভ্যতায় দেখে নেবেন পয়ঃপ্রণালী সিস্টেম, স্যানিটেশন সিস্টেম কি ছিল, সিওয়েজ সিস্টেম কি ছিল, গর্ব করার মতো ছিল। পরবর্তীকালে রোমান সিভিলাইজেশনেও ওরাও সিওয়েজ সিস্টেম তৈরি করে, কিন্তু সেটা এই সিন্ধু সভ্যতার সিওয়েজ সিস্টেমের কাছে শিশু। সেখানে স্নানাগার ছিল, হ্যাঁ, অত্যাধুনিক মানে শব্দটাই আমার প্রতি একটু বিরক্তি চলে এসেছে। যাই হোক, সেই সময়ে দাঁড়িয়ে স্নানাগার ছিল, পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল সিন্ধু সভ্যতায়। ওরা কারা ছিল? মহাজন ছিল, ব্যাংকার ছিল, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ছিল, সাদা চামড়া ছিল? ছিল না। সিন্ধু সভ্যতা স্যানিটেশনে, পয়ঃপ্রণালীতে গোটা বিশ্বকে পথ দেখিয়েছে, যাকে গোটা বিশ্ব পরবর্তীকালে অনুসরণ করেছে, রোমান সিভিলাইজেশন অনুসরণ করেছে। তাই অনুগ্রহ করে নিজের শ্রেষ্ঠ কালচার, নিজের শেকড়কে শ্রদ্ধা করুন, খুঁজুন, জানুন, তারপর সাহেবদেরকে মাথায় বসাবেন। তাই যখন দেখবেন এই স্যানিটেশন, অর্থাৎ এই মাঠে ঘাটে পায়খানা করা বন্ধ হয়ে গেল, মানুষ উপলব্ধি করলো, এই সিস্টেমটা ডেভেলপ করা হলো। সিন্ধু সভ্যতাকে তো আমরা ধরে রাখতে পারিনি, এরিয়ান সিভিলাইজেশনকেও আমরা ধরে রাখতে পারিনি, আমাদের কালচার, আমাদের আইডেন্টিটিকে ওরা ধ্বংস করেছে। এটা আমাদের ব্যর্থতা। শুধু বাইরের শত্রুকে দোষ দিলে হবে না। আমরা আত্মবিস্মৃত জাতি, আমরা স্বার্থপর হয়ে গেছি, রন্ধ্রে রন্ধ্রে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা। তার ফলে কি হলো, এই যে পায়ের তলায় যে পোর্সগুলো থাকে, ছিদ্রগুলো থাকে, তার মধ্য দিয়েই পোলিও ভাইরাস ঢুকে যায় আমাদের শরীরে। তো সেই মারানোটা বন্ধ হয়ে গেল, ছড়ানোটা বন্ধ হয়ে গেল, তাই তো? এবং এটা বৃষ্টিতে কি হতো, বৃষ্টিকালে বন্যার সময় পানীয়ের মধ্যেও ঢুকে পড়তো, মানে জলের মধ্যেও ঢুকে পড়তো, ছড়িয়ে পড়তো। আর পায়ের তলা তো রয়েছেই। তো স্টাডি কিন্তু বলছে যে পোলিও এই কারণেই নির্মূল হয়েছে, ভ্যাকসিনের জন্য নয়। তাহলে করেলাও, তাহলে এরকম অনেক রোগ, এই যে প্লেগ কী করে নির্মূল হলো বলুন তো? ইউরোপে চতুর্দশ শতকে যে প্লেগ এসেছিল, যে বিউবোনিক প্লেগ, বা আপনারা তো জানেন দু রকমের প্লেগ আছে, মূলত নিউমোনিক প্লেগ এবং বিউবোনিক প্লেগ। তো বিউবোনিক প্লেগেই সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল ইউরোপে। তো 1340-45 এই সময়টাতে ইউরোপে বারবার প্লেগ এসেছে। ইউরোপের প্রায় 50%, 40 থেকে 50% মানুষ প্লেগে নির্মূল হয়ে গেছিল, তাই তো? তো তারপরে আর প্লেগ দেখা যায় না।
কেন ইঁদুরবাহিত এই রোগটি মানুষ কি ভ্যাকসিন নিয়েছিল প্লেগের? নেয়নি। নেয়নি। প্লেগের ভ্যাকসিন কে নিয়েছে? নেয়নি। সেই সময় তো মহাপ্রভুরা ছিলেন না। তো মহাপ্রভুরা আসার আগেই প্লেগ নির্মূল হয়ে গিয়েছিল পৃথিবী থেকে। হ্যাঁ, এই মহাপ্রভুরা রথচাইল্ডরা এই পৃথিবীকে কবজা করা যখন শুরু করলো, ওই যে বলেছি 1770 এরকম সময়ের পর থেকে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এরা কন্ট্রোল তৈরি করে, তো তার বহু আগেই প্লেগ নির্মূল হয়ে গিয়েছিল। তো তাই ওরা এটাকে কাজে লাগাতে পারেনি মুনাফার জন্য। তাহলে যারা বলেন যে শুধু ভ্যাকসিন নিয়েই এই সব রোগ বিলুপ্ত হয়েছে, তাদেরকে পাল্টা প্রশ্ন করুন, তাহলে এই সব রোগ কী করে বিলুপ্ত হলো? প্লেগ কী করে বিলুপ্ত হলো? এখনও কিছু কিছু জায়গায় আমেরিকায় কচিত কদাচিৎ প্লেগ দেখা যায়, কিন্তু ওই ধরার মতো নয়, নামমাত্র ধরা যায়, ওটাকে ধরা বলা যাবে না। কলেরার ক্ষেত্রেও তাই। কলেরা কি হয় না? হয়। কিন্তু ওই যে পানীয় জল বলুন, যেটা আমাদের দেশে ওই যে সিদ্ধ সভ্যতার গল্পই বলি না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কি ওদের কাছ থেকে আমাদের শিখতে হবে? উই হ্যাভ টু লার্ন ক্লিনলিনেস ফ্রম দিস পিপল। আমরা তো তাই মনে করি। ম্যাক্স মুলার সাহেব যেসব লিখে গেলেন ভারতবর্ষকে ওরাই নাকি সভ্য বানিয়েছে, পরবর্তীকালে অবশ্য ম্যাক্স মুলার সাহেব উপলব্ধি করেছিলেন যে না, আর্য সভ্য মানে আদৌ জাতিগোষ্ঠী নয়, ভাষা গোষ্ঠী, সেটা উনি বুঝতে পেরেছিলেন। এবং আম্বেদকরের একটি বই আছে, আমি অমৃতস্বপত্র প্রথম খণ্ডে সেই বই থেকে প্রচুর রেফারেন্স ব্যবহার করেছে। বইটির নাম হু আর দ্য শুদ্রস। আম্বেদকরের প্রজ্ঞাবান লেখা, ভদ্রলোক প্রজ্ঞাবান ছিলেন, যদিও তাকে ব্যবহার করা হয়েছিল। মহাজনের শক্তি তাকে ব্যবহার করেছিলেন, জওহরলাল নেহরু তাকে ব্যবহার করেছিলেন। তো যাই হোক, তো সেখানে হু আর দ্য শুদ্রস বইটিতে তিনি পরিষ্কার লিখছেন যে, এবং সেখান থেকেও পরবর্তীকালে অনেকেই আম্বেদকর থেকে অনেকেই আলোকিত হয়েছেন। তো সেখানে তিনি পরিষ্কার বলছেন যে আর্য কোনো ভাষা, আর্য কোনো জাতি গোষ্ঠী নয়, বহিরাগত কেউ নয়। এতদিন ধরে আমাদের ইতিহাসে পড়ানো হয়েছিল কি বলুন দেখি, কাস্পিয়ান সাগর থেকে শুরু করে বা ওই সেসব বিভিন্ন রকম পাহাড়ের নাম টাম ছিল আর কি, আমার ছোটোবেলায় মনে আছে, সেইখান থেকে নীল চোখের একটি জাতি আসে, এসে ভারতবর্ষকে প্রবেশ করে, ওইখান থেকে সিন্ধু নদের ওইখান দিয়ে, সরস্বতী নদের ওখান দিয়ে নদীর ওখান থেকে প্রবেশ করে, ওখানে বসতি বিস্তার করে এবং ভারতবর্ষকে সভ্য বানায়। তো আর্যরা কোথা থেকে এসেছিল, এখন 5-6টা রকম ব্যাখ্যা পাওয়া যেত তখন। কি লজ্জার কথা, আমরা সেই ইতিহাস পড়ে গেছি, পড়তে হয়েছে। ওরা বানিয়েছে, মহাজনরা বানিয়েছে আমাদেরকে নিচু করবার জন্য, আমাদেরকে হীনমন্য তৈরি করবার, হীনমন্যতায় ভোগানোর জন্য, ইনফেরিয়রিটি কমপ্লেক্সের বীজ বুনে দেওয়ার জন্য, যে আমরা নিকৃষ্ট, তোমরা নিকৃষ্ট। তোমাদের আমরা সভ্যতা শেখাতে এসেছি। লার্ন সিভিলাইজেশন ফ্রম আস। হোয়াট এ রিডিকিউলাস কনসেপ্ট। গোটা বিশ্বের সভ্যতা আমরা শেখালাম, আমরা আলো জ্বালালাম। তখন কোথায় ছিল ইউরোপ? যখন বেদমন্ত্র উচ্চারিত হতো আমাদের আকাশে বাতাসে, কোথায় ছিল ইউরোপ? যৌনতা, ওরা আবার যৌনতার গর্ব করে। যৌনতা হলিউডের পাশে একটা শিল্প বানিয়ে ফেলেছে, কাম নিয়ে, লাস্ট নিয়ে। সেটাও ওরা বাদশায়ন থেকে শিখেছে, সেটাও আমাদের বাদশায়ন শিখিয়ে গেছে। 64 কলা কিভাবে, এবং সেখানে সমকামিতা থেকে শুরু করে কি নেই আলোচনাতে। এটা আকর গ্রন্থ বাদশায়নের কামসূত্র। সেক্ষেত্রেও আমরা পথ দেখাতে দেখিয়েছি ওদেরকে, তাই তো। তো যাই হোক, আমরা তো ভুলে গেছি সব কিছু, আমাদের শেখার আগ্রহ নেই, আমরা খুশি, আত্মবিস্মৃত হয়ে খুশি, আত্মধ্বংস হলে খুশি, সেই সুযোগ ওরা নিয়েছে। তাই এই মহামারীর একটা আহামরির দরকার ছিল। অন্তত আমাদের মতো কিছু কিছু মানুষকে তো তারা জাগিয়েছে, মানে ভাবিয়েছে, তৈরি করেছে। আগামীতে
আমরাই, আমাদের সংখ্যা অনেক বাড়বে। হাজার, শ থেকে হাজার, হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি হয়ে আমরা আমাদের সভ্যতাকে, আমাদের সংস্কৃতিকে আমরা ছিনিয়ে নেব, আমাদের প্রকৃতির সঙ্গে বাঁচাকে আমরা ছিনিয়ে নেব। সেই লক্ষ্যেই, সেই স্বপ্নই আমি দেখি। আর আমার খুব ভালো লাগে যখন অভিষেকের মতো, সব্যসাচীর মতো, জাহাঙ্গীরের মতো, বিশ্বজিতের মতো সহযোদ্ধারা, সুব্রতের মতো সহযোদ্ধারা সে একই লক্ষ্যে এগিয়ে যায়, ভাবে, ভাবায়, প্রশ্ন করে। এবারে হেপাটাইটিস বি, কি গিলান-বারে সিনড্রোম, এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন। গিলান-বারে সিনড্রোম প্রমাণিত এই ভ্যাকসিনের সঙ্গে। স্নায়বিক রোগ, যেটা আগে নামই, যেটা অস্তিত্বই ছিল না আমাদের দেশে, পাওয়াই যেত না। বলবে হয়তো তখন তো লোক রেকর্ডেড হতো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাই হোক, এই স্নায়বিক রোগটির সঙ্গে স্টাডি পরিষ্কার বলছে এই হেপাটাইটিস বি ভ্যাকসিনের সঙ্গে যুক্ত, অ্যাসোসিয়েটেড। গিলান-বারে সিনড্রোম লিঙ্ক চাইলে দিয়ে দেব, স্টাডি আছে। বলবে ওই তো রেয়ার ক্ষেত্রে হয়। কি মুশকিল বাবা, রেয়ার যদি আপনার সন্তানটির হয়, আপনার ভালো লাগবে? আপনি যদি টিকা না নেন হেপাটাইটিসের, ওই যে আপনি নিতেই পারেন, আমি বারবার বলেছি ইটস ইওর চয়েস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, যারা নিচ্ছেন নিন, কোনো সমস্যা নেই, তাদের ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু যাদের ইচ্ছে নেই, যারা মনে করছেন আমরা নেব না, আমরা এই ডিসিপ্লিন মানি না, আমরা প্রকৃতির সঙ্গে বাঁচবো যদি মনে করেন, তাদের কেন বাধ্য করা হবে? দিস ইজ মাই কোশ্চেন। এটা তো ভলেন্টারি, এটা তো ম্যান্ডেটরি নয়। আরটিআই বলছে, সরকার বলছে, আমি তাদের হয়েই কথাটা বলছি। কাউকে বাধ্য করা, কাউকে অনুপ্রাণিত করা, কাউকে প্ররোচিত করার উদ্দেশ্যে আমি ভিডিও করছি না বা করি না। যারা চান না তাদেরকে তো পথ দেখাতেই হবে আমাকে, না? তাদের কাছে তো অপশন নেই, তাদেরকে তো মিডিয়া পথ দেখাচ্ছে না, তাদেরকে তো কোনো চিকিৎসক পথ দেখাচ্ছেন না, বলছেন না। দালাল চিকিৎসক বেশিরভাগ, কেউ কেউ হয়তো বলছেন, কিন্তু তারা তো সেইভাবে সরব হতে পারছেন না। তাদের অবস্থাটাও আমি বুঝি, তাদেরকেও তো টিকে থাকতে হবে। সবাই কি আর অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড হবেন? হবেন না। সবাই কি আর ডলোরাস কাহিল হবেন? হবেন না। কেউ কেউ হবেন। তো যাই হোক, আমার মাঝে মাঝে অবাকই হয়, নিজেকে প্রশ্ন করে ফেলি যে আমি যে কাজটা করছি লেখক হিসেবে, সাহিত্যিক হিসেবে, এই কাজটা একজন চিকিৎসক করলে অনেক বেশি ইম্প্যাক্ট হতো, তাই না? গ্রামেগঞ্জে ঘোরা থেকে শুরু করে এভাবে ভিডিও করা, মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, কেউ কেউ নিশ্চয়ই করছেন, হয়তো আমরা জানি না বা তাদের সমস্যা রয়েছে। তো যাই হোক, তাহলে এবারে আসছি কি ওরাল পোলিও, যেটা মুখ খাওয়ানো হয়। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমেরিকার মতো দেশে, ইউরোপে, বহু দেশে, প্রায় সমগ্র ইউরোপে ওরাল পোলিও বহু আগেই নিষিদ্ধ হয়েছে, জানেন কি? হ্যাঁ, ওপিভি যাকে বলা হয়, নিষিদ্ধ হয়েছে। এটা কম খরচের, কম দামি, সস্তায় পাওয়া যায়, সরকারকে কিনতে হয়। সরকার ফ্রিতে দেয় না, কিন্তু সবই মহাজনদের কাছ থেকে কিনতে হয়, জানেন তো, স্বাস্থ্য খাতের টাকা দিয়ে। তো যাই হোক, তো এই ওপিভির সঙ্গেই বলা হচ্ছে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড পোলিওর সবচেয়ে বেশি যোগ, অর্থাৎ যে ভ্যাকসিনের ফলে পোলিও হচ্ছে সেটা ওপিভি। তাহলে আরেকটি ভ্যাকসিন কি আছে? আইপিভি, ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন। এটা ইনজেকশনের আকারে দেওয়া হয়, সেটা এইসব দেশেই দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু এখনো চলছে ওরাল পোলিও ভ্যাকসিন। ভাবতে পারেন? প্রশ্ন করবেন না? এটা আমেরিকাতে নিষিদ্ধ হলো, ইউরোপে নিষিদ্ধ হলো, আমাদের দেশে কেন চলছে? গিনিপিগ বলে? থার্ড ওয়ার্ল্ড বলে? নিজের কথা ভাবুন, রুটি রুজির কথা ভাবুন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই ভাবনাটাও অন্যায় নয়, কিন্তু
একটু দেশের কথাও ভাবুন, সমাজের কথা ভাবুন। না হইলে কিন্তু আপনার সন্তানকে দুধে ভাতে রাখতে গিয়ে তার সন্তানের দুধের মধ্যে, ভাতের মধ্যে, শরীরের মধ্যে বিষ ঢোকাচ্ছেন আপনারা। কেন বলুন তো? ওই যে আপনারা এর বাইরে চিন্তা করেন না বলে। মিমের মধ্যে আটকে আছেন, রিলের মধ্যে আটকে আছেন, আইপিএলে আটকে আছেন, সোপ অপেরায় আটকে আছেন, চটুল গানে আটকে আছেন, সেলফিতে আটকে আছেন। থাকুন, মাঝে মধ্যে থাকুন। সবসময় কি সিরিয়াস কিছু ভালো লাগে? কিন্তু দিনের মধ্যে অন্তত 20 মিনিট, 25 মিনিট, 10 মিনিট এসব বিষয়ে ব্যয় করুন, একটু প্রশ্ন করুন, একটু ভাবুন। নইলে যতই আপনি ভাববেন যে আমি তো ভালো থাকি, দুনিয়াটা উচ্ছন্নে যাক, আপনি রেহাই পাবেন না। করোনা প্যান্ডেমিক এসে প্রমাণ করে দিয়েছে যে পারবেন না। যারা মুখ বুজেছিলেন, চোখ বুজেছিলেন, আমি নিজে বাঁচি তো এইরকমভাবে বিশ্বাস করে জীবনযাপন অব্যাহত রেখেছিলেন, যারা বাইরের খোঁজ করেননি, রিসার্চ করেননি, প্রশ্ন করেননি, তারাই কিন্তু এই বিষের ফাঁদে পড়েছেন, তাই না? পরিস্থিতি কি খুব বদলেছে? পরিস্থিতি কিন্তু বদলায়নি। আসুন একটি ছোট্ট উদাহরণ দিয়ে আজকের লাইভ শেষ করে। কি উদাহরণ? এই যে এখন আমরা প্রায় শুনি ইন্টারনেট আসাতে নলেজ, ইনফরমেশন অ্যাট ইউর ফিঙ্গার টিপস, জ্ঞান এবং অর্থাৎ ইনফরমেশন বলুন, তথ্য বলুন, সবই আপনার হাতের মুঠোয়, আঙুলের ডগায় আপনি টাচ করুন, পেয়ে যাবেন। টাইপ করুন, পেয়ে যান। এখন তো আবার ভয়েসে বললেই পেয়ে যাবেন, এখন আবার চ্যাট জিপি চলে এসেছে তো। কিন্তু তা সত্ত্বেও আপনারা এই যে করোনা অমৃতের, করোনা ভ্যাকসিনের যে এত পার্শ্ব প্রতিক্রিয়া, খোঁজ পেলেন না কেন? সাবধান কেন হলেন না? সতর্ক কেন হলেন না? এত ইনফরমেশন, আমি তো এইসব ইনফরমেশন বইপত্রে যা দিয়েছি, সব তথ্য, সেই সময় তো করোনা ভ্যাকসিনের ওপর বইপত্র আগে থেকে লেখা হয়নি, বা বই পাবো কোথায়? সব তো রিসার্চ যা দিয়েছি, বিভিন্ন ইন্টারনেট তথ্যেরই রিসার্চ দিয়েছি। সেটা বিজ্ঞানী হোক, চিকিৎসক হোক, তারা তো ইন্টারনেটেই বলেছেন। তাদের জার্নালে বলুন, তাদের পোর্টালে বলুন, তারা তো বলেছেন। সেখান থেকেই তো লিঙ্কগুলো দিয়েছি। তো আপনারা কেন পেলেন না? এখন অনেকে ভ্যাকসিন নেওয়ার পরে আমার সঙ্গে যোগাযোগ করে বলেন যে স্যার, আগে যদি আপনার সঙ্গে আলাপ হতো, আগে যদি আপনার ভিডিও দেখতাম, আগে যদি আপনার বই পড়তাম, এসব অনুশোচনা করেন। কিন্তু প্রশ্ন হলো, এগুলো তো ইন্টারনেটেই ছিল তো, তথ্যগুলো, তাই নয় কি? ছিল। রিসার্চ করে, গবেষণা করে আমি বের করে আপনাদের সামনে রাখছি, তাই তো? তাহলে নলেজ অ্যাট ইউর ফিঙ্গার টিপস, ইনফরমেশন অ্যাট ইউর ফিঙ্গার টিপস হওয়া সত্ত্বেও আপনারা পেলেন না, আমি কি করে পেলাম? ঠিক তাই। আসুন বিদ্যাসাগরে ফিরে যাই। বিদ্যাসাগর কিভাবে প্রমাণ করেছিলেন যে আমাদের অতীতে, আমাদের দেশেও, ব্যবস্থাতেও বিবাহ আইন স্বাস্থ্যসম্মত ছিল। এটা তো বইয়ের মধ্যেই ছিল, পরাশর সংহিতাতে তো ছিল, তাই তো? সেখান থেকেই তো নষ্টে জীবে নষ্টে মৃতে যে গুরুত্বপূর্ণ উদ্ধৃতিটি তিনি ব্যবহার করেছেন, যে নারীর স্বামী মারা যায়, বা ভ্রমণে চলে গিয়ে ফেরেনি, বা নপুংসক হয়, ইত্যাদি ইত্যাদি, সেই নারী আবার বিবাহ করার বা মারা যায়, সেই সব নারীর বিবাহ করার অধিকার আছে। তো পরাশর বলে গেছেন। তাহলে পরাশর সংহিতা কি মানুষের সামনে ছিল না? লোকের সামনে কি ছিল না? বইটি কি অস্তিত্ব ছিল না? তাহলে বিদ্যাসাগর কি করে খুঁজে পেলেন? তাহলে কি করতে হবে? জানতে হবে, প্রশ্নটা করতে হবে। আপনি যদি প্রশ্নটাই না জাগে আপনার মধ্যে, তাহলে আপনি বইটি খুঁজবেন কি করে? আর সেই অংশটি, জরুরি অংশটি আপনি খুঁজে পাবেনই বা কী করে, তাই নয় কি? তো বিদ্যাসাগরের মধ্যে প্রশ্ন জেগেছিল, তাই তিনি খুঁজে পেয়েছিলেন। তখন বই ছিল, প্রচুর বই ছিল,
প্রচুর মানুষ বই পড়তো, বস্তা বস্তা মানুষ বই পড়তো মানুষ তখন। বস্তা বস্তা বই পড়েও তাদের উপলব্ধি হতো না অনেকেরই, তাই তো? বস্তা বস্তা বই পড়লেই কি আপনার উইজডম হয়? হয় না। যদি না আপনি আপনার প্রশ্ন করেন, মস্তিষ্ককে কাজে লাগান, পরিবেশকে স্টাডি করেন, শুধু বই পড়লে হয় না। তো এদেরকে আমি বলি বস্তা জ্ঞানী, বস্তা জ্ঞানী। তো এই বস্তা জ্ঞানীদের চোখে আঙুল দিয়ে বিদ্যাসাগর দেখিয়ে দিয়েছিলেন যে তিনি শুধু বই পড়েননি, প্রশ্ন করেছিলেন। ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেন্স। তাই আমি বারবার বলি, আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, প্রশ্ন করুন, আমি খুশি হব। অনেকেই প্রশ্ন করেন, আমি চেষ্টা করি সময় বের করে মন্তব্যের উত্তর দেওয়া। খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেন অনেকেই, আজকেই দু একজনের উত্তর দিলাম ফেসবুকে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না, এতে কোনো লাভ নেই। তাহলে একই রকমভাবে এবার দেখুন, ব্যাপারটা কিছু বদলেছে? কিছু বদলায়নি। ইন্টারনেটে সমস্ত তথ্যই আপনাদের কাছে আছে, পক্ষেও আছে বিপক্ষেও আছে। মেইনস্ট্রিম মিডিয়া যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো ইন্টারনেটে আছে। দালাল ফাউচি কি বলছেন আছে, সরকার এবং সরকার বাবুরা কি বলছেন সেটাও আছে, ইন্টারনেটেই আছে, তাই তো? এসবও আছে। হপকিন্স ইউনিভার্সিটি কি বলছে, ওয়ার্ল্ডোমিটার কি বলছে, এসবও আছে। কিন্তু পাশাপাশি জুডি মিকোভিচ কি বলছেন, অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড কি বলছেন, পলেটস্কি কি বলছেন, সুচরিত ওয়াদি কি বলছেন, এসবে তো আছে, ছিল, আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা জানেন না কিভাবে খুঁজতে হবে। আপনাদের প্রশ্নই তো জাগেনি। প্রশ্ন না জাগলে আপনি কিভাবে প্রশ্নটা করবেন? ভয়েসে, কম্পিউটারকে, গুগলকে, গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রশ্নটা করতে হবে, তো টাইপ করতে হবে, প্রশ্ন করতে হবে, তবেই তো আপনি বিভিন্ন রকমের সার্চ রেজাল্টস পাবেন। সেখান থেকেই তো আপনারা পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের তথ্য পাবেন। তারপরে আপনার বিশ্লেষণ ব্যবহার করতে হবে। ওই যে শুধু তথ্য দিয়ে হয় না, বারবার করে বলি, তথ্য তোতা পাখিও আওড়ায়, বিশ্লেষণই আপনাকে চিন্তক করে, চিন্তাবিদ করে, মননশীল মানুষ বানায়। বিশ্লেষণ, তথ্য তো চারদিকে। সমস্যা হলো আপনারা তথ্যও খোঁজেননি, বিশ্লেষণ তো দূরের কথা। চোখ কান বন্ধ রেখে টেলিভিশন যা বলেছে, মেইনস্ট্রিম মিডিয়া যা বলেছে, প্রতিষ্ঠান যা বলেছে, দালাল চিকিৎসককুল যা বলেছে, হু যা বলেছে, আপনারা মেনে নিয়ে। শুধু তাই নয়, আইআইটিগুলো আবার ভাইরাস করোনা নিয়ে অনেক কিছু বলেছে দেখবেন। এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে দিয়েও বলানো হয়েছে, আমি সেসব খবর। ভাবুন তাহলে, আইআইটি, তারাও আইআইটি, হ্যাঁ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারাও আবার ভ্যাকসিন নিয়ে বলছে, ভাইরাস নিয়ে বলছে, এবং আপনারা সেগুলো গিলছেন। যেহেতু আইআইটি আদৌ বলছে কিনা কে জানে, সেটা বললাম না। এগুলো কিছু কিছু কোড মিডিয়া দিয়ে দেয় মানুষকে ইমপ্রেস করবার জন্য, মহাজনী প্রভুরা এসবভাবেই মিডিয়াকে পে করে। পেড মিডিয়ার যুগে আমরা বাস করছি। এই মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া জন্মই হয়েছে পেড মিডিয়া হিসেবে। এমন নয় যে এরা সাম্প্রতিককালে পেড হয়েছে, পেমেন্টটা ইদানিংকালে বেড়েছে, আগেও প্রথম থেকেই ওরা পেড মিডিয়া। তো যাই হোক, তো আজ এই পর্যন্তই। আপনাদের আবার বলছি যে, ও হ্যাঁ, অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ড বইটি ইতিমধ্যেই অনেকেই চেয়েছেন, বুকও করেছেন। যারা আগ্রহী তারা অবশ্যই জানাবেন। দু একদিনের মধ্যেই বই চলে আসবে, আপনাদেরকে পাঠানো শুরু হবে। এবং এই বইটি আমি আবার বলছি যে এটি আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমেই অনলাইন বা কলেজ স্ট্রিটে রাখা হবে না, কারণ এই বইটি তাদের কাছেই আগে পৌঁছানো উচিত যারা ফিল্ডে কাজ করছেন, অফলাইনে কাজ করছেন, মানুষকে বোঝাচ্ছেন। কারণ এখানে তথ্যগুলো আছে, ছবি গ্রাফের আকারে তথ্য আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, ডব্লিউটিও থেকে শুরু করে, টোটাল যে ছবিটা দেওয়া আছে এখানে। তো তথ্য হাতের কাছে একটা তথ্যভিত্তিক বই হিসেবে থাকলে আপনাদের সুবিধে হবে মানুষকে বলতে বা বোঝাতে। এই কারণেই আমি, যারা ফেসবুকে রয়েছেন, হোয়াটসঅ্যাপে রয়েছেন, আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন, বা লাইভ শুনছেন, ইউটিউব শুনছেন, তাদের কাছেই আগে পৌঁছতে চাইছি। এই কারণেই কুরিয়ারেও
বইটি রাখা হয়েছে এবং কোরিয়ার বা কেউ হাতে হাতে যদি সংগ্রহ করতে চান আমি মূল্য একই রেখেছি। কোনো রকম কোরিয়ার বলে যে বাড়তি মূল্য নেওয়া হচ্ছে এমন নয় এই বইটির ক্ষেত্রে। সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনারা সেটা জানেন, আমিও আরেকবার জানিয়ে দিলাম। যাই হোক, যারা এই আরটিআইটি পেতে চাইছেন, যে এই 3টি ভ্যাকসিন আদৌ বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটরি নয়, ভলান্টারি, সেটি আমি আপনাদের দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ করবেন। তবে সবাইকে যে একসঙ্গে দিতে পারবো এমন নয়, ফাঁকার সময় আমাকেও বের করতে হবে। আমি জানি অনেকেই এই ব্যাপারে উৎসুক আছেন। আর যারা এইভাবে সন্তান লালন পালন করতে চাইছেন প্রাকৃতিক পদ্ধতিতে, আর যারা মনে করছেন যে না এভাবেই চলবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বহুত্ববাদে বিশ্বাস করি আমি। যারা মনে করছেন যে তারা নিশ্চয়ই তাদের কাছে যদি মনে করেন তারা ভ্যাকসিন দিয়েই সদ্যজাতকে বড় করবে, তাদের অধিকার সেটা আছে, তারা সেটা চুজ করবেন। কিন্তু কাউকে বাধ্য করলে আমি তো প্রতিবাদ করবই। অ্যাজ এ রাইটার ইজ মাই রেসপন্সিবিলিটি, তাই নয় কি? আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো সেরকম পরিস্থিতিতে পড়লে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন। আমি মনে করি এই যে লড়াইটা আমরা যেটা শুরু করেছি শুধুমাত্র এই করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে প্রতিবাদ নয়, আগামী প্রজন্মকে তৈরি করা এবং এই চয়েসটাকে মানুষের সামনে রাখা যে এই অমৃতগুলো ছাড়াও সন্তানকে মানুষ করা যাওয়া সম্ভব। কিছু সহযোগিতা এগিয়ে এসেছেন, তারা করছেন। আপনারা চাইলে আমি তাদের সেই সব নবজাতকের ছবিও আপনাদের দিতে পারি হোয়াটসঅ্যাপে, যদিও এতে করে কিছু প্রমাণ হয় না, সেটা আমি জানি, আমি বলেছি, সেটা আপনাদের কাছে যথেষ্ট। তো যাই হোক, তারা অবশ্য অনুমতি দিয়েই রেখেছেন সেই ভিডিও ছবি আমি দিতে পারি ফেসবুকে। দেখি, হয়তো মনে হলো দিয়েও দিলাম, কারণ এটা তো ভালো কাজে দেওয়া, এমন তো নয় যে এটা নিয়ে কোনো আমি কিছু করছি বা এমন কিছু নেতিবাচক কিছু করছি, তা তো নয়। মানুষকে জানানো, বোঝানো যে এমনটাও হয় এবং সন্তান সুস্থ থাকে, 8 মাসেও সুস্থ থাকে, 6 মাসেও সুস্থ থাকে, এবং যারা অমৃত নিয়েছে যেসব বাচ্চারা, তাদের চাইতেও অনেক বেশি সুস্থ থাকে। তো অভিভাবকরা সেটাই বলছেন, তাদের অভিজ্ঞতা তেমনই। তো সেটা আমি অবশ্যই দেব। আর আরটিআই যারা চাইছেন তাদের তো দিয়েই দেবো বলেছি। আজ এই পর্যন্তই। আর একটা মনে রাখবেন, যেটা বলতে চাইছিলাম, যে এটা একটা কিন্তু আন্দোলন, মুভমেন্ট। আগামীকে, অর্থাৎ এই যে প্রজন্ম যারা উঠে আসছে, যে অভিভাবকরা, সহযোদ্ধারা সজাগ হচ্ছেন, যারা নিজে থেকে এগিয়ে আসছেন, আমার মতো মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, এটা একটা ইতিবাচক দিক। এই করোনা আহামরি না এলে এই ব্যাপারটা কিন্তু ঘটতো না, তাই ওই যে বললাম, ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ আছে। আসুন, যারা এইভাবে বাঁচতে চাইছেন, আগামীকে এইভাবে বড় করতে চাইছেন, প্রকৃতির সঙ্গে সিঙ্ক করে, আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করুন। আমি কিছু কন্ট্রাক্ট দিয়ে দেব, যারা এইভাবে সন্তান মানুষ করছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে, প্রাকৃতিক পদ্ধতিতে, তারা সন্তানকে কি খাওয়াচ্ছেন, বা আমিও তো সময় পেলে আমিও আপনাদের গাইড করতে পারি, আমিও করছি যতটা সম্ভব। এর একটা লড়াই যেটা আমাদের দেশেই ছিল, আমাদেরই শেকড় বাকড়ে এটা আছে, আমরা ভুলে গেছি। সেগুলোকে আবার খুঁজে বের করা আমরা করছি এবং সফল হচ্ছে। এখন 1 ডজনে আছি, আগামীতে 2 ডজন হবে। আমার সার্কেলের কথা বলছি, আমার বাইরেও অনেকেই করছেন, আমি জানি। তারা অনেকে আমার সঙ্গে কেউ কেউ যোগাযোগ করেন, বলেন। তো এটা আরও বাড়বে আগামীতে। ফার্মা লবির, মহাজনী শক্তির বিরুদ্ধে এই একটা লড়াই, সাইলেন্ট রেভলিউশন, নীরব বিপ্লব। বিপ্লব শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, মতবাদ দিয়ে হয়, চিন্তাভাবনা দিয়ে হয়। চিন্তাভাবনা দিয়েই কিন্তু চিন্তাভাবনার বিরুদ্ধে লড়াই হয়। অস্ত্র দিয়ে আপনি কি করবেন? তাই আসুন, ফার্মা লবি, মডার্ন মেডিসিনের স্বাস্থ্য চেতনা, একটা মতবাদ, ডক্ট্রিন, যেটাকে ওরা প্রতিষ্ঠা করতে চায় যেন প্রকারেণ প্রতিষ্ঠানকে হাইজ্যাক করে, সরকারকে হাইজ্যাক করে, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, আমাদের আইডেন্টিটিকে ধ্বংস করে দিয়ে, সমস্ত কিছুকে ধ্বংস করে ওরা ওদের চিন্তাভাবনাকে প্রতিস্থাপিত করতে চায় আমাদের মধ্যে।
আমাদের রোবট বানাতে চায়, আমাদের যন্ত্রমানব বানাতে চায়। আসুন আমরা এই চিন্তাভাবনাকে পাল্টা চিন্তাভাবনা দিয়ে আঘাত করে, প্রত্যাঘাত করে, সেই অস্ত্র আমাদের দেশেই আছে, সেখান থেকেই সেই অস্ত্র গ্রহণ করে করে ওদেরকে বুঝিয়ে দিই যে আমাদের আছে অনেক কিছু। আমরা দ্বিধিরাম সর্দার নই, আমাদের ঢাল আছে, আমাদের তলোয়ারও আছে। ছোট্ট শিশুটির কথা মনে পড়ছে, সেখান থেকেই আমি প্রতীক হিসেবে একটি গল্প বলে আপনাদের শেষ করব। এক সাহেব গ্রামে গ্রামে ঘুরছেন খ্রিস্টান ধর্ম প্রচার করবার জন্য। আব্রাহামিক খ্রিস্টান ধর্ম গ্রামে গ্রামে ঘুরছেন এবং হিন্দু দেবদেবীকে বিভিন্নভাবে অপমান করে যীশুখ্রিস্টের শ্রেষ্ঠত্বকে বোঝানোর চেষ্টা করছেন, এবং গ্রামবাসীকে খ্রিস্টান হওয়ার বার্তা দিচ্ছেন। জানেন তো, ওরা যেখানেই গেছে এক হাতে তরবারি, এক হাতে বাইবেল, তাই তো? তো সেই সময় সেই প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করে সেই সাহেব, তার পাদ্রী আর কি, যাই হোক, তিনি তার পকেট থেকে তুলসী পাতা বের করে বললেন, এই যে তোমাদের তুলসী গাছ, তুলসী পাতা, তোমরা ইহাকে দেবী বলিয়া পূজা করিয়া থাকো, ইহার কি শক্তি আছে? ইহার শক্তি নাই। এই তুলসীকে আমি মস্তকে রাখিলাম, কিছু হইল না। এই তুলসীকে আমি কপালে রাখিলাম, কিছু হইল না। এই তুলসীকে আমি নাকে রাখিলাম, কিছু হইল না। এই তুলসীকে আমি বুকে ঠেকাইলাম, কিছু হইল না। এই তুলসীকে আমি পায়ের পা দিয়ে মারাইয়া দিলাম, এই দেখো, কিছু হইল না। তাহলে তুলসী পাতার কোনো শক্তি নাই। এবার ওই ছেলেটি বলল, সাহেব একটু ভুল হচ্ছে, তুলসী আমাদের পুরনো দেবতা ছিল, দেবী ছিল। এখন এই পাতাটি হলো আমরা এই পাতারই পূজা করি, এই হলো আমাদের দেবী, আমাদের দেবতা, তুমি এটা দেখো তো। তাই সাহেব তো সদর্পে সেই পাতাটি নিলেন, নিয়ে একই ভঙ্গিমায়, এই যে তোমাদের দেবতা, আমি উহাকে মস্তকে রাখিলাম, কপালে রাখিলাম, নাকে রাখিলাম, ঠোঁটে রাখিলাম, বুকে রাখিলাম, পা দিয়ে মারাইলাম। এই বলার পরে সাহেব ত্রাহি ত্রাহি রবে নৃত্য করা শুরু করলেন। জামা কাপড় খুলে ফেলতে হয় এমন অবস্থা। ওটি বিচুটি পাতা ছিল, বিচুটি পাতা। শুভরাত্রি।